ভাদুরিয়া ব্লক এমএলএ তথা জেলা কংগ্রেস সভাপতি, জনদরদী নেতা ও কংগ্রেসের একনিষ্ঠ কর্মী কাজী আব্দুর রহিম ওরফ দিলুদার কিষান টাইমসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। লকডাউন শুরু হওয়ার পর থেকে স্টিল নাও আজ পর্যন্ত মানুষের উপার্জনের পথ একবার থমকে দাঁড়িয়েছে। এক কথায় বলতে গেলে মানুষ খুব হতাশ হয়ে পড়ছে এবং খুব অসহায়। এই হতাশা কাটাতে একমাত্র যাদের দায় দায়িত্ব, যাদের উদ্যোগ নেওয়া উচিত তারা হচ্ছে সরকার। এক্ষুনি ডেপুটেশন যে দিয়েছিলেন ব্লক অফিসে, সেখান থেকে তার সুফল কি কি পেয়েছেন? সুফল একটাই, সেটা হলো প্রতিশ্রুতি। আর বাস্তবে কিছুই এখন পাইনি। লিস্ট নতুন করে তৈরি করবার যে সবই প্রতিশ্রুতি, সব হচ্ছে। এরকম প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম, সারদার ক্ষেত্রে পেয়েছিলাম। যেমন সারদায় লক্ষ লক্ষ মানুষ একেবারে সর্বশান্ত হয়ে গেল যখন কলকাতা শহরের রাজপথে যখন মিছিল বেরোল। এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 500 কোটি টাকা তহবিল, সিগারেটের উপর কর বসানো, তারপর ইত্যাদি ইত্যাদি ফেরত দেওয়া হবে। সেটা সেই রূপকথার গল্পের মতোই থেকে গেল। সেই প্রতিশ্রুতি আমরা এখনো পাচ্ছি। এবং সবচেয়ে দুর্ভাগ্য যে রোগ উপসর্গ, যেমন ভাইরাস জনিত কারণে একটার পর একটা আক্রান্ত হয়। তো সরকারের এই মনোভাব দেখে শেখা, থেকে শেখা যেসব বলে, আমি আমার হাতে নাতে পেলাম। আমার এই বাদুলিয়াতে বিধানসভার মধ্যে আটুরিয়া গ্রাম পঞ্চায়েত কাটিয়া, আমার কংগ্রেসের এক সদস্য এই যে ভাগযোগ করে খেলে বাইরের লোক জানতে পারবে না, মেম্বাররা বসে, নেতারা বসে সিদ্ধান্ত নিয়ে আমফানের টাকা যেভাবে লুট হলো, তাতে আমার এক সদস্য সেই রোগে আক্রান্ত হল। আটুরিয়া পঞ্চায়েতে আনোয়ারুল সর্দার নামে এক সদস্য, সে তার পরিবারের নামে 8টা ঘর নিল। আমি জানতে পারলাম, জানার সঙ্গে 15 মিনিটের মধ্যেই আমি সিদ্ধান্ত নিলাম যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, যে স্বজন পোষণের বিরুদ্ধে লড়াই করছে, যে গরিব অসহায় মানুষের জন্য লড়াই করছে, সেখানে যদি সে শাসক দলের সঙ্গে আমার কোন সদস্য যোগসূত্র করে একই কাজ করে, আমি সাথে সাথে 15 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তাকে দল থেকে তাড়িয়ে দিয়েছি। এবং আনন্দবাজারের মতন কাগজে একেবারে জেলার পাতায় হেডলাইন করেছে। আবার তার পরের দিন দেখলাম, আমি যেদিন এই সিদ্ধান্ত নিলাম, এই জেলার আমি কংগ্রেসের সভাপতি হিসাবে, বাদুলিয়ার বিধায়ক তো আছে কিন্তু এই জেলা কংগ্রেসের সভাপতি আমি, তেমনি খাদ্যমন্ত্রী আছেন, তিনিও এই জেলা তৃণমূলের সভাপতি। তিনিও বিবৃতি দিলেন যে আমাদের দলও এই ধরনের বিষয়গুলো এই করে সাথে সাথে সিদ্ধান্ত নেয়, তার নজির আছে। এবং আনন্দবাজার লিখলো যে যখন দিকে দিকে যখন লুট হচ্ছে, এই ধরনের চলছে, ভুরি ভুরি অভিযোগ পাওয়া যাচ্ছে, শাসক দল যখন সেই সব নিয়ে কথা বলছেন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন এরকম জানা নেই। বাদুরিয়ার কংগ্রেস নেতৃত্ব একটা নজির গড়ল। তার পরের দিন দেখলাম সেই সদস্যের গলায় মালা দিয়ে শাসক দল তাকে তাদের দলে নেওয়ার জন্য সব ব্যবস্থা করল। আমি প্রশ্ন করেছিলাম সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে মাননীয় খাদ্যমন্ত্রী, মাননীয় জেলার সভাপতি তৃণমূলের, তার কাছে আমার প্রশ্ন যে তিনি তো বললেন যে তারাও ব্যবস্থা নেন, ব্যবস্থা মানে কি তাকে গলায় মালা দিয়ে দলে নেওয়া এই দুর্নীতিগ্রস্ত মানুষকে?
না এই তৃণমূলটা আলাদা কোনো দল, জ্যোতিপ্রিয় মল্লিকের দল নয়। এই তো ঘটনা। আজকে অন্যায় করলে তাকে উৎসাহিত করা হচ্ছে, অন্যায় করলে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, গরিব মানুষগুলো বঞ্চিত হচ্ছে, যাদের ক্ষমতা আছে তারা গরিবের প্রাপ্য অধিকার লুট করে খাচ্ছে, এবং শাসক দল এটা ব্যাপকভাবে প্রচার হওয়াতে, সংবাদ মাধ্যম নজরে আনাতে, সেখানে শাসক দলের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বামপন্থা হলে 100 ভাগ চুরি হতো, আমাদের এখানে সেটা একটু কমিয়ে আনা হয়েছে। তারপর সরকারি আধিকারিকরা তারা রাজনৈতিক শিকার হচ্ছেন, তারা দেখছেন যে সরকার এইভাবে চলছে। সরকার যেভাবে চলে, সরকারি কর্মচারীরা কি তার বিরুদ্ধে যাওয়ার সাহস পায়? তাদের ইচ্ছা থাকলেও কি মানুষের প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়ার স্বতঃস্ফূর্ততা তাদের মধ্যে আসে? যদি পুরস্কার স্বরূপ তাদের কপালে তিরস্কার জোটে, তারাও আস্তে আস্তে তাদের কাজের যে ইচ্ছা সেটা অনীহা দেখা দেয়। সেজন্য আমার বারবার মনে হচ্ছে যে মানসিকতা যদি সরকারের পরিবর্তন না হয়, তাহলে সরকারি যত প্রকল্পই আসুক, মানুষের জন্য যত কল্যাণমুখী প্রকল্প চালু হোক, সরকার প্রচার করুক, বাস্তবে মানুষ সেই কল্যাণ, সেই তাদের ভালো, তাদের প্রাপ্য অধিকার তারা পাবে বলে আমার মনে হয় না। বাদুড়িয়া বিধানসভার বিধায়ক হিসেবে আমার আবেদন সাধারণ মানুষের কাছে, কৃষক বন্ধু, চাষী বন্ধুদের কাছে, যে সরকারি নিয়ম অনুসারে সরকারি জমির কাগজপত্র সেটা সঠিক না থাকলে সরকার সেই সাহায্য তাকে দিতে পারে না। কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে শতকরা 90% চাষি তারা চাষ করেন অন্যের জমি। কখনো কোনো ঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন রকম খরা, যাই হোক না কেন, যখন সেই চাষের ব্যাপক ক্ষতি হয়, সরকার ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণাও করে, কিন্তু সেই ক্ষতিপূরণ প্রকৃত চাষি যারা চাষ করেন ধার দেনা করে, কিন্তু তারা সেই ক্ষতিপূরণ পান না এই জন্য যে জমিটা তাদের নেই। জমিটা তারা ওই 1-2 বছরের লিজ নিয়ে চাষ করে, আবার যখন ওই ক্ষতিপূরণ পান তখন যারা জমির মালিক তারাও কোনোভাবেই তাদের লিখে দিতে চায় না। খুব সঙ্গত কারণে যারা প্রকৃত চাষ করলেন, ক্ষতিগ্রস্ত হলেন, তারা ক্ষতিপূরণ পেলেন না। তা আমার অ্যাপিল, আমার আবেদন, আপনাদের যাদের যাদের নিজস্ব নামে জমি আছে, যারা চাষ করেছেন, তারা আপনাদের বিডিও অফিস এবং এডিও অফিসে আপনারা যোগাযোগ করুন, আবেদন জমা দিন। সেই ক্ষতিপূরণের যে সাহায্যের ব্যবস্থাপনা সেটা আপনারা পান, এবং যাদের জমি জায়গার এই অসুবিধা আছে, তারা যাদের নিজেদের নামে জমি এখনো হয়নি, অথচ তাদের নিজেদেরই পারিবারিক সূত্রে নিজেদের জমি, সেই জমি কাগজপত্রগুলো ঠিক করার চেষ্টা করুন। যদিও সরকারি আধিকারিকদের কাছে সেই জমি নিজের নামে নেওয়া করাটাই সেটাও খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনারা চেষ্টা করুন, তার কারণ না হলে প্রতিবারই এখন থেকে যদি চেষ্টা না করেন, আমরা প্রত্যেকবার দেখছি ক্ষতিগ্রস্তের তালিকায় আপনারা পড়লেও শুধুমাত্র সঠিকভাবে আপনাদের কাগজপত্র না থাকাতে আপনারা বঞ্চিত হচ্ছেন। সবচেয়ে বড় কথা অ্যাওয়ারনেস। মানুষ যদি নাই জানে যে তারা
তাদের যে অধিকার, সরকারি যে প্রাপ্য তারা পেতে পারেন, কি কি করলে কি কি থাকলে তাদের পাওয়া যাবে, আসল কথাটাই যদি তারা না জানে তাহলে তো তাদের পাওয়ার ক্ষেত্রে ভীষণ বড় অন্তরায় হয়ে দাঁড়াবে, এবং যেটা বর্তমানে আছে। আমরা নিশ্চিতভাবে যখনই কোনো সরকারি প্রকল্পের কিছু আসে, আমরা রাজনৈতিক দিক দিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আমরা মানুষকে বলি, সেটা আমার মনে হয় খুব যথেষ্ট নয়। আমরা বলি, কিন্তু সেই বলাটা হয়তো মানুষের কাছে পৌঁছায়। কিন্তু যাদের জন্য এই ব্যবস্থাপনা সরকার, সেই সরকার যদি প্রত্যেক বুথে বুথে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন এবং প্রচারের মাধ্যমে যে গ্রামের মানুষ আপনাদের জন্য এই ব্যবস্থাপনা সরকারিভাবে আছে, এবং এই ব্যবস্থাপনা পেতে গেলে আপনাকে কিন্তু এইভাবে সমস্ত কিছু রেডি করতে হবে, আপনার এই জিনিস থাকা দরকার, তাহলেই কিন্তু আপনি পাবেন। এটা যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা বুথে বুথে সরকারিভাবে এই অ্যাওয়ারনেসের ব্যবস্থাপনাটা সার্বজনীনভাবে না করা হবে, ততদিন পর্যন্ত অনেক পরিকল্পনা সাধারণ মানুষের জন্য তারা সেটা পাবে না, তারা জানতেও পারবে না। আবার অপ্রিয় হলেও সত্য কথা, এই জানতে পারা না জন্যে কত প্রকল্পের টাকা কোথায় চলে যাচ্ছে তার কোনো হিসাব নেই। একটা বিরাট বড় দুর্নীতির আখড়া। আমাদের এই সরকারের উচিত অবিলম্বে উচিত কি কারণে সরকার জানে না এমন কোনো ঘটনা হতে পারে না। সরকার সমস্ত খবর রাখে, কিন্তু মাঝখানে কোথাও একটা ব্যাপক একটা গ্যাপ আছে, যেখানে একেবারে নীরবে হাজার 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 কোটি টাকা নীরবে কোথায় চলে যায়, কার জিনিস কে পায়, সেটা কেউ জানতেও পারে না। যদি সত্যি সাধারণ মানুষের উন্নতি চায় সরকার, এবং সাধারণ মানুষ, গরিব মানুষ যতক্ষণ তাদের আর্থিক অবস্থার উন্নতি না হবে, দেশও কিন্তু শক্তিশালী হবে না, সমাজও শক্তিশালী হবে না। আমরা এই কথাটা বক্তৃতায় খুব বলি, কিন্তু দুর্ভাগ্য কোন এক অজ্ঞাত কারণে সেই সব শক্তিহীন মানুষ কখনোই যাতে শক্তিশালী না হয়, আর্থিক দিক দিয়ে যাতে তারা সবল না হয়, তারও একটা একেবারে মানে পদ্মার পিছনে থেকে সেই পুতুল নাচের সুতো টানার মতো কোথাও তাদের ভাগ্য নিয়ে টানটানি করার একটা ব্যবস্থাপনা সরকারি পর্যায়ে আছে, যেটা আমাদের কারো চোখে পড়ে না। কিন্তু প্রতি মুহূর্ত আমাদের সমাজ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে, দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। একদিন না আমরা সবাই যদি সচেতন হই, সত্যি আমরা দুর্বলতমে পৌঁছে যাব। আজকের সাক্ষাৎকার আমরা এই বলেই শেষ করলাম। নমস্কার।